আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। যথারীতি তোমাদের জন্য আজ নতুন একটি টপিক নিয়ে হাজির। টপিকটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। নারেশন। খুবই সহজ একটি টপিক, না? হ্যাঁ। চলো দেখে নেই নারেশন কাকে বলে, কত প্রকার ও কি কি। তো প্রথমে দেখি নারেশন কাকে বলে। একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে। তাহলে একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে কি বলে? ন্যারেশন বলে। একজন বক্তার বক্তব্য প্রধানত দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে। কয় উপায়? দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে। তাহলে একটু দেখে নেই। প্রথমে কি আছে দেখো, ডিরেক্ট স্পিচ আর একটা ইনডিরেক্ট স্পিচ। তারপর ইনডিরেক্ট স্পিচকে বলা হয় সামটাইমস কল্ড রিপোর্টেড স্পিচ। ওকে। তাহলে একজন বক্তার বক্তব্য প্রধানত দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা ইনডিরেক্ট স্পিচ। চলো পরবর্তী স্লাইডে দেখি কি আছে। হ্যাঁ, ডিরেক্ট স্পিচ কাকে বলে? ডিরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য যা কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। বুঝতে পেরেছি সবাই? তাহলে ডিরেক্ট স্পিচটা একটু খেয়াল করো। বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য যা কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। কোটেশন মার্ক মনে আছে তোমাদের? এই যে, হ্যাঁ, দেখে নাও, যেভাবে দিয়ে থাকি। আচ্ছা, পরে দেখি। ডিরেক্ট স্পিচ is the exact speech said by the speaker which is put within quotation mark. তাহলে কি বলছে? এক্সাক্ট স্পিচ said by the speaker. তাহলে এক্সাম্পল দেখি। He said to his friend, I like shirts very much. বুঝতে পেরেছি? এটা কি? ডিরেক্ট স্পিচ। তাহলে দেখি ডিরেক্ট স্পিচের মধ্যে দুইটি অংশ থাকে। তাহলে ডিরেক্ট স্পিচের মধ্যে কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে। একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। ওকে, একটু খেয়াল করি। ডিরেক্ট স্পিচের মধ্যে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে কি? রিপোর্টিং স্পিচ। এখানে খেয়াল করো, রিপোর্টিং স্পিচ। আর একটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। ভালো করে খেয়াল করি সবাই। প্রথমে আছে কি? রিপোর্টেড, রিপোর্টিং স্পিচ, আর একটা কি? রিপোর্টেড স্পিচ। ওকে। তাহলে একটি কমা এবং দুইটি ইনভার্টেড কমা এই অংশ দুটিকে একে অপর থেকে পৃথক করে। ওকে। তাহলে একটি কমা এবং দুইটি ইনভার্টেড কমা একে অপরকে কি করে? পৃথক করে। দেখি পরবর্তী স্লাইডে। ওকে, রিপোর্টেড স্পেস একটু দেখো। সরি, রিপোর্টিং স্পেস। রিপোর্টিং স্পেস হলো ইনভার্টেড কমা এর বাইরের অংশ, অর্থাৎ কমা এর আগের অংশ। এখানে দুইটি পক্ষ জড়িত থাকে, বক্তা এবং সে যাকে বলছে। একটু ভালো করে খেয়াল করো। তাহলে রিপোর্টিং ইনভার্টেড কমা এর বাইরের অংশ, অর্থাৎ কমা এর আগের অংশ। এখানে দুইটি পক্ষ জড়িত থাকে, একটি কি? বক্তা আর যাকে বলা হচ্ছে। যেমন উপরে দেয় হি সেড টু হিজ ফ্রেন্ড। ওকে, এটাকে কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। এখানে স্পিকার আছে আর এখানে কি? হিজ ফ্রেন্ড। তাহলে কি হবে? লিসেনার এখানে আছে। বুঝা গেল? এটা কি তাহলে? রিপোর্টিং স্পিচ। The reporting speech is the part which is outside the inverted comma. The part before the comma, it involves two parts, the reporter and to whom he or she is reporting. এখন আমরা দেখব কি? দেখব, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা দেখব রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টেড স্পিচ দেখব। রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যকার অংশ। রিপোর্টেড স্পিচ কোনটা? ইনভার্টেড কমার যে মধ্য যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। The reported speech is the part which is within the inverted commas. উপরের উদাহরণ যেমন I like shirts very much, এটা কি? রিপোর্টেড স্পিচ। ওকে,
তাহলে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে স্পিকার এবং লিসেনার সেটাকে কি বলা হয় রিপোর্টিং স্পিচ। ওকে, পরবর্তীতে যাচ্ছি। ওকে, ইনভার্টেড কমার মধ্যে থাকা সাবজেক্ট অবজেক্টের পরিবর্তনের নিয়ম। তাহলে আমরা ইনভার্টেড কমার মধ্যে যে সাবজেক্ট অবজেক্ট থাকে সেটা পরিবর্তন, ইনভার্টেড কমার বাইরে থাকা ভার্ব যদি সেন্ট বা পাস্ট টেন্সে থাকে তাহলে নিম্নলিখিত পরিবর্তন ঘটবে। যেমন ফার্স্ট পারসন কি হবে, ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পারসন কি হবে সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী কি হবে পরিবর্তন হবে। সেকেন্ড পারসন যখন থাকবে তখন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পারসন যখন থাকবে তখন নো চেঞ্জ। ওকে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন আই, উই, মি, আস, আওয়ার, মাই হলে ইনডিরেক্ট নেশন করার সময় তার বদলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে এমন প্রোনাউন বসবে। ফার্স্ট পারসন গুলো একটু দেখে নেওয়া যায়। এখানে আই, উই, মি, আস, মাই এগুলো যখন থাকবে ইনডিরেক্ট নেশন করার সময় তার বদলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে। তার রিপোর্টিং ভার্বের কি সাবজেক্টকে নির্দেশ করবে, এখানে একটু খেয়াল করুন, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে এবং এমন প্রোনাউন বসবে। ওই সাবজেক্ট অনুযায়ী কি বসবে প্রোনাউন বসবে। সুনিতা সেন্স টু করিম আই অ্যাম ইল, এখানে সুনিতা কি স্পিকার, এখানে সুনিতা কি স্পিকার, আর করিম এখানে কি লিসেনার। রিপোর্টেড ভার্বের অবজেক্ট বা শ্রোতা, করিম রিপোর্টেড ভার্বের অবজেক্ট তাই সেন্স টু এর পরিবর্তে টেলস হবে। ফার্স্ট পারসন হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যা হলো ফার্স্ট পারসন। ওকে, আই হলো ফার্স্ট পারসন, আই কি এখানে দেখো এই যে এখানে আই কি ফার্স্ট পারসন, তা এর বদলে সুনিতাকে নির্দেশ করবে এমন প্রোনাউন বসবে। তা আয়ের বদলে সুনিতাকে নির্দেশিত প্রোনাউন শি বসবে। কি বসবে শি বসবে। সুনিতার পরিবর্তে প্রোনাউন কি বসবে শি বসবে। কমা উঠে দ্যাট বসবে যদি ইনভার্টেড কমা রিপোর্টেড স্পেশাল বাক্যটি প্রথমেই সাবজেক্ট দিয়ে শুরু হয় বা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে অর্থাৎ ক্লোজ থাকে। এখন ইনভার্টেড উঠে যাবে, দেখি সুনিতা সেজ টু করিম আই অ্যাম ইল, তাহলে ইনডিরেক্ট যদি করি তাহলে কি হবে দেখো, সুনিতা টেলস করিম দ্যাট শি ইজ ইল, তাহলে এখানে আই ছিল, এই আই দেখো এখানে সবাই এই যে যে আই, এই আই পরিবর্তন হবে কি এই অনুযায়ী পরিবর্তিত হবে। ওকে, এখানে সুনিতা টেলস করিম, আই পরিবর্তন হয়ে গেল কি শি, কারণ সেটা এখানে সুনিতার কি প্রোনাউন। এরপরে দেখি ইনভার্টেড কমার সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ ইয়ার্স হলে ইনডিরেক্ট নেশন করার সময় তার বদলে ইনভার্টেড কমা এর বাহিরে থাকা অবজেক্ট বা রিপোর্টিং ভার্বের অবজেক্টের শুনছে তাকে নির্দেশ করবে। তাহলে কাকে নির্দেশ করবে, ইনভার্টেড কমার বাহিরে যে অবজেক্ট বা রিপোর্টিং ভার্বের অবজেক্ট যে শুনছে তাকে নির্দেশ করবে এবং এর প্রোনাউন বসবে। ওকে, যে শুনছে লিসেনারকে। সুনিতা সেজ টু করিম, এখানে দেখো সুনিতা সেজ টু করিম ইউ আর রিল, এখানে দেখো এইখানে কিন্তু আসছে কি ইউ মানে কি সেকেন্ড পারসন, তখন আই ছিল ফার্স্ট পারসন, তাহলে সেকেন্ড পারসন যখন থাকবে তখন কিভাবে পরিবর্তন হবে। হ্যাঁ, আমরা দেখি এখানে সুনিতা হলো স্পিকার বা বক্তা, করিম এখানে শুনছে। ওকে, ইউ সেকেন্ড পারসন হলো রিপোর্টেড ডিফিসের সাবজেক্ট যা হলো সেকেন্ড পারসন হবে, ই হলো সেকেন্ড পারসন, তাই এর বদলে করিমকে নির্দেশ করবে এমন প্রোনাউন বসবে। তাই ইউ এর বদলে করিমকে নির্দেশিত প্রোনাউন হি বসবে। বোঝা গেল? তাহলে কমা উঠে দ্যাট বসবে যদি ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয় অ্যাসার্টিভে থাকে। ওকে, ইনভার্টেড চিহ্ন উঠে গিয়ে ফুল স্টপ বসবে। ওকে, যেমন এখানে দেখি সুনিতা সেন্স টু করিম ইউ আর ইল, তাহলে এখানে ইউটা নির্দেশ করতেছে কাকে, এখানে দেখে ইউ নির্দেশ করতেছে হ্যাঁ, এই যে ইউটা আছে এখানে, ইউটা নির্দেশ করতেছে কাকে করিমকে। তো করিমকে নির্দেশ করার কারণে এখানে কি হয়ে গেল, সুনিতা টেলস করিম দ্যাট হি ইজ ইল।
ওকে, এখানে ইউটা নির্দেশ করতেছে কাকে? করিমকে। করিমকে নির্দেশ করার কারণে এখানে কি হয়ে গেল? করিমের প্রোনাউন কি? হি। ওকে, এইটা হি কাকে নির্দেশ করতেছিল? করিমকে। করিম যেহেতু ছেলে, এজন্য কি হয়ে গেল? প্রোনাউন হি হয়ে গেল। এবার আমরা দেখব ইনভার্টেড কমা এর মধ্যে থাকা সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন, যেমন দে, দেম, দেয়ার, ইট, ইটস, যে কোনো নেম হি, হিম, শি, হার হলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা এর সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচের সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছি? তাহলে যখন থার্ড পারসন হবে, যেমন এখানে থার্ড পারসন কি আছে? থার্ড পারসন আছে হচ্ছে দে, দেম, দেয়ার, ইট, ইটস, যে কোনো নেম হি, হিম, শি, হার হলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমা এর সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কোনো পরিবর্তন হবে দেম, দেয়ার, ইটস, এবং যে কোনো নেম হি, হিম, শি, হার, যে কোনো নেম এগুলো থাকলে, তারপরে এগুলো যেগুলো আমরা বললাম হি, হিম, শি, হার, উপরে দেখলাম দে, দেম, দেয়ার, ইটস, এগুলো যে কোনো কিছু ইনডিরেক্ট ন্যারেশনের সময় ইনভার্টেড কমা এর সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। যেমন সুনিতা সেজ টু করিম, সরি এখানে হবে দে আর ইল, তাহলে কি হবে? দে আর ইল ওকে। ইনডিরেক্ট ন্যারেশন হবে যেমন সুনিতা টেলস করিম দ্যাট দে আর ইল, এখানে দে ছিল, এখানেও দে হয়ে গেল, কোনো পরিবর্তন হয় নাই। ওকে, আমরা বুঝতে পেরেছি অবশ্যই। টেন্স পরিবর্তনের নিয়ম। তো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটির বা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করব আমরা সবাই। যদি কি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটি বা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন গীতা সেন্স টু রহিম ইট ইজ রাইট। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব এখানে কি আছে? দেখো সেজ আছে, এটা কি? প্রেজেন্ট টেন্স, এই জন্য পরবর্তী কোনো কিছুর কি হবে না? পরিবর্তন হবে না। তার রিপোর্টেড স্পিচের ইট ইজ রাইট এর কোনো পরিবর্তন হবে না। গীতা সেজ টু রহিম ইট ইজ রাইট, এর ইনডিরেক্ট হবে গীতা টেলস রহিম দ্যাট ইজ রাইট, কোনো পরিবর্তন হয় নাই। ওকে, এরপর দেখি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এ থাকলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটির বা রিপোর্টেড স্পিচের টেন্সে নিম্নলিখিত পরিবর্তন হতে পারে। রিপোর্টিং ভার্ব যদি কি হয়? পাস্ট টেন্সে থাকে, তাহলে কোন ধরনের পরিবর্তন হবে এবার আমরা খেয়াল করব। চলো পরবর্তী স্লাইডে যাই। ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে? পাস্ট ফর্ম হয়ে যাবে। ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে কি হবে দেখো, প্রেজেন্ট ফর্ম কিসের ভিতরে থাকলে? এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে কিন্তু বলতেছি। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ইনভার্টেড কমার মধ্যে যে টেন্স থাকবে সেটা পরিবর্তে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়ে যাবে। আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি হবে? এটা কিসের মধ্যে? রিপোর্টিং রিপোর্টেড স্পিচে, তাহলে কি হবে? হ্যাড এ প্লাস পাস্ট পার্টিসিপল। তার মানে কি হবে? হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল বলতে বোঝাচ্ছে কি? পাস্ট পারফেক্ট। ওকে, যদি কখনো আমাদের রিপোর্টেড স্পিচে মানে ইনভার্টেড কমার মধ্যে যদি ভার্ব থাকে ওয়াজ, ওয়ার, তাহলে কি হয়ে যাবে? হ্যাড বিন হয়ে যাবে। কি হবে? হ্যাড বিন হয়ে যাবে। শেষ, আর কিছু লাগবে না। শ্যাল যদি থাকে কি হবে?
শাল থাকলে শুড, সরি উইল থাকলে কি হবে উড, ক্যান থাকলে এখানে কি হওয়ার কথা, এখানে শুড। ওকে, ক্যান থাকলে কুড, মে থাকলে এখানে দেখো মাইট। এরপর আরেকটা জিনিস মনে রাখবে, শুড উড কুড মাইট মাস্ট থাকলে এদের কোনো পরিবর্তন হবে না। গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরিবর্তন আমরা সবগুলো দেখলাম, তবে কোন পরিবর্তনগুলো হবে না একটু মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় তোমরা যেগুলো ভুল করো সবগুলো চেঞ্জ করতে থাকো। হ্যাঁ, এখানে খেয়াল করো, শুড উড কুড মাইট মাস্ট থাকলে এদের কোনো পরিবর্তন হবে না, এটা যা থাকবে তাই থাকবে। ওকে, আর একটু খেয়াল করে নিচ্ছে, ইনভার্টেড কমার মধ্যে কুড উড মাইট শুড থাকলে তাদের কোনোরূপ পরিবর্তন হয় না, ও তাদের পরে যে ভার্ব থাকে তাদেরও পরিবর্তন হবে না। ওকে, কিসের মধ্যে কথা বলতেছি আমরা, ইনভাইটেড কমার মধ্যে কথা বলছি। ওকে, এর পরবর্তী স্লাইডে আমরা যাব। যদি ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং সেইড এরপর অবজেক্ট থাকে, তাহলেই সেইডটি উঠে গিয়ে টোল্ড বস। এক্ষেত্রেও মনে রাখতে হবে, আমরা ইনভার্টেড কমার মধ্যে থাকা বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং সেইড এর পর ওকে অবজেক্ট থাকে, তাহলে সেইডটি উঠে গিয়ে টোল্ড বসে। যেমন হি সেইড টু মি আই ওয়াজ ইল, তাহলে সেইড টুর পূর্বে কি হয়ে গেল, তাহলে সেইড টুর পর আমরা দেখবো এখানে যদি কি থাকে, সেইড টু মি, এখানে দেখো তাহলে হি সেড টু মি আই ওয়াজ ইল। ওকে, এখানে একটু খেয়াল করো, হি সেড টু মি আই ওয়াজ ইল, এখানে দেখো কি আছে, সেড টু মি আছে, যেহেতু এখানে অবজেক্ট আছে তাহলে আমরা এখানে সেড টু কে চেঞ্জ করতে পারি, সেড টু কে আমরা চেঞ্জ করে দেবো কি টোল্ড হিসাবে ইউজ করে দেবো। আর তোমরা সেড টু রাখতে চাও সেটাও রাখতে পারো, কিন্তু আমরা টোল্ড ইউজ করছি, টোল্ড এর পরে প্রিপোজিশন বসে না, এই জন্য হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। আমরা বলেছিলাম এখানে দেখো হি টোল্ড মি এখানে আছে, এরপরে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা আসে সেটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, কনজাংশন সে কি হিসেবে বসছে এখানে দ্যাট বসছে। ওকে, আর এই যে সাবজেক্ট কি এখানে দেখো আই আছে, টু ইট আই এখানে কি, আই এখানে আছে, আই হচ্ছে কি হলো সবাই আমরা বলেছিলাম, আই হচ্ছে কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হওয়ার কারণে ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি এই অনুযায়ী স্পিকার অনুযায়ী পরিবর্তন হবে। এখানে দেখো হি, এখানে হি হয়ে গেছে। আর এখানে বলেছিলাম ওয়াজ ওয়্যার থাকলে পরে কি হয়ে যায়, এখানে ইনভার্টেড কমার মধ্যে হ্যাড বিন বসে, এই যে হ্যাড বিন বসে এবং লাস্টে জাস্ট তাই। কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হয়, যেমন হচ্ছে কি টুডে থাকলে পরে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, লাস্ট ডে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমরো দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে দ্য ফলোইং ডে, একই দিস দ্যাট দিস দোজ